৭১ ও ২৪ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজনীতির মাঠে নাগরিক পার্টি, একসাথে গণপরিষদ ও জাতীয় নির্বাচন করার দাবি। আমাদের যে পুরনো শাসন কাঠামো এবং সংবিধান সেটি পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। আওয়ামী আমলে গুমের শিকার ৩৩০ জনের বেঁচে ফেরার সম্ভাবনা কম, জানালেন কমিশন চেয়ারম্যান। ব্যক্তির দায় বাহিনীকে দিতে চান না বিচারপতি মইনুল। চিকিৎসা ও পরিবারের সান্নিধ্যে অনেকটাই সুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ডাক্তার অনুমতি দিলেই ফিরবেন দেশে। চট্টগ্রামের সাতকানিয়ায় পিটুনিতে ২ জন নিহতের ঘটনা নিয়ে ধোঁয়াশা। এক পক্ষ ডাকাত সন্দেহ করলেও অপর পক্ষ বলছে পরিকল্পিত হত্যাকাণ্ড। গতকাল রাতে যে ঘটনা ঘটেছে, কি কারণে ঘটছে সবকিছু বিচারাধীন এবং তদন্তের বিষয় রয়েছে। আমরা দেখে শুনে বুঝে সবকিছু সম্পর্কে সঠিকভাবে জেনে তারপরে কথা। ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করলেন ট্রাম্প। কিয়েভের প্রতি হোয়াইট হাউসের মন গলবে আশা জেলেনস্কির। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জাতীয় স্মৃতিসৌধে বীর সেনানীদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পরে রায়ের বাজারে ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের কবরে জিয়ারত করেন দলটির নেতারা। নতুন প্রজাতন্ত্র গড়ার প্রত্যয় জানিয়ে জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসাথে করার দাবি তোলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন না করার হুঁশিয়ারি দেন দলের মুখ্য সংগঠকরা। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু এনসিপির সাংগঠনিক কার্যক্রম। সকাল ৮টা নাগাদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতারা। নাহিদ ইসলাম জানান, নতুন প্রজাতন্ত্র গড়তে প্রয়োজন নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন। জাতীয় সংলাপে গিয়ে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়নের দাবিও জানাবেন। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত ১৫ বছরে নানা ধরনের জুলুম করেছে, তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। জাতীয় ঐক্যমত্য যে কমিশন রয়েছে দ্রুত জাতীয় সংলাপে গিয়ে আমাদের যে জুলাই সনদ এবং যে জুলাই ঘোষণাপত্র তার দ্রুত বাস্তবায়ন আমরা দেখতে চাই। স্মৃতিসৌধ থেকে রায়ের বাজার কবরস্থানে যান এনসিপি নেতারা। সেখানে জুলাই আন্দোলনে শহীদদের গোপনে কবর দেয়া হয়েছিল। আল্লাহ এই দেশকে পুনর্নির্মাণের জন্য, বিনির্মাণের জন্য তাদের এই শাহাদাতকে, তাদের এই রক্তকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চাই এনসিপি। আমরা বলেছি যে সামনের যে জাতীয় নির্বাচন সেটি গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে, সেই দাবিটাই আমরা জানাচ্ছি। কোনো স্বৈরাচারী, কোনো জালেম যাতে এই ধরনের কার্যক্রম করার আগে, গণহত্যা করার আগে একবার ভেবে নেয়, এরকম কঠোরতম বিচার হওয়া উচিত। এই বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত পুরো পৃথিবীর ইতিহাসে। শহীদ পরিবারের সদস্যরাও কবর জিয়ারত করতে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন। জুলাই বাসাতে বেরোইছে আর ফিরে নাই ভাই, লাস্টও ফিরে নাই, কি বলবো বলেন। ১১৪টা কবরের মধ্যে আমার ভাইয়ের কবর কোনটা আজও জানি না। এনসিপির মুখ্য সংগঠকরা শেখ হাসিনার বিচারের আগে নির্বাচনের কথা মুখে না আনার হুঁশিয়ারি দেন। ওনাদের কাছে আসলে আমরা কি উত্তর দেব? উনি তো বিচার পায় নাই, তো উনি ওনার সন্তানের লাশটা কই আছে যে উনি বছর শেষে একবার আসবে, ওইটাও তো আমরা দেখাইতে পারি না। এটা তো আমাদের ব্যর্থতা, এটা তো আমাদের ব্যর্থতা। উনি কই যাবে? খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সঠিকভাবে ধারণ করে চলাই দলের মূল লক্ষ্য, জানান এনসিপি নেতারা। এগুলো কখনোই দেখা উচিত না। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আমরা যাই
গুমের শিকার হয়ে ফিরে না আসা ৩৩০ জন ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশনের সভাপতি মইনুল ইসলাম চৌধুরী। বলেন, তাদের বর্তমান অবস্থা সম্পর্কে অনুসন্ধান চলছে। সকালে গুলশান এভিনিউয়ে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য গুমের সাথে জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি অপরাধ। ব্যক্তির অপরাধের জন্য কমিউনিটিকে দোষারোপ করার সুযোগ নেই বলে জানান তিনি। এ সময় বলেন, কমিশনে এখন পর্যন্ত ১৭৫২টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে ১০০০টি অভিযোগের কাগজপত্র যাচাই বাছাই করা হয়েছে। ২৮০ জন অভিযোগকারী জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার ৪৫ জন কর্মকর্তার বক্তব্য রেকর্ড করেছে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি। আরও জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত ২-২.৫ বছরে আটক ১০৬৭ জন বাংলাদেশির নাম, ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে। এটা আমাদের রেকর্ডে কোনো অ্যাকশন নাই। বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলতে পারি, জেনারেলি স্পিকিং, কিন্তু কয়েকজন বেঁচে থাকতে পারে, ইন্ডিয়ান জেলে থাকতে পারে। প্রত্যেকের ফাইল আছে এবং আমরা দেখতেছি, রিলেট করতেছি, ক্রস চেক করতেছি, তারপর আমরা সিদ্ধান্তে আসবো যে আমরা কয়জনকে পাইলাম, কয়জনকে পাইলাম না। যে কোনো সময়ের তুলনায় সুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডনের চিকিৎসকরা যখন অনুমতি দেবেন তখনই তিনি দেশে ফিরবেন। যুক্তরাজ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন সাংবাদিকদের এসব কথা জানান। বলেন, নিয়মিতভাবে বাসায় গিয়ে খালেদা জিয়াকে সেবা দিচ্ছেন বিদেশি চিকিৎসকরা। পরিবারের সদস্যদের সঙ্গে থাকায় মানসিকভাবে আগের তুলনায় সুস্থ বিএনপি চেয়ারপারসন। ৮ জানুয়ারি থেকে যুক্তরাজ্যে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নানান রোগে আক্রান্ত ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ঢাকা ছাড়ার পর হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি গিয়েছিলেন দ্য লন্ডন ক্লিনিকে। সেখানকার চিকিৎসক জন প্যাট্রিক ক্যানেডি ও জেনিফার ক্রস নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নেন তিনি। ১৭ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ছেলে তারেক রহমানের নর্থ লন্ডনের কিংস্টনের বাসায় যান খালেদা জিয়া। সেখানেই বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়মিতভাবে হোম ভিজিটের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা দিচ্ছেন বলে জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। আলহামদুলিল্লাহ, আগের চেয়ে ওনার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল আছে। এখন এই অবস্থায় হয়তো উনি চিকিৎসকরা নিয়মিতভাবেই, এখানকার চিকিৎসকরা ওনাকে বাসায় হোম ভিজিটের মাধ্যমে ওনাকে নিয়মিতভাবে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছে এবং প্রতি সপ্তাহেই ওনারা নিবিড়ভাবে ওনাকে পর্যবেক্ষণও করছেন এবং বিভিন্নভাবে ওষুধপত্র দিয়ে ওনার চিকিৎসা যাতে উনি আরও সুস্থতা বোধ করেন সেজন্য ওরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রায় ৭ বছরের বেশি সময় পর চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে পরিবারের সান্নিধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বড় ছেলে তারেক রহমান, 2 পুত্রবধূ আর নাতনিদের সঙ্গে একান্তে সময় কাটানোর এই সুযোগ খালেদা জিয়ার সুস্থতাকে আগের চেয়ে বাড়িয়ে দিয়েছে বলে জানান ডক্টর জাহিদ। তাদেরকে সাথে পেয়ে মানসিকভাবে অনেকটা আগের চেয়ে বেশি সুস্থ আছেন এবং এই মানসিক সুস্থতাই ওনার শারীরিক সুস্থতাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে এবং ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। যে কোনো সময়ের তুলনায় সুস্থ আছেন জানিয়ে ডক্টর জাহিদ জানান, বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ছাড়পত্র মিললেই দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন। জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ জনাব তারেক রহমান সাহেবের বাসায় চিকিৎসাধীন থাকা অবস্থায় আগের চেয়ে উনি অনেকটা ভালো আছেন, এটি বলা যায়। খুব সুস্থ উনি হয়ে উঠেছেন একথা আমি বলবো না, বাট উনি যে কোনো সময়ের তুলনায় আল্লাহর অশেষ মেহেরবানি অনেকটা সুস্থ আছেন। আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন এবং উনি যখনই এখানকার চিকিৎসকরা ওনাকে অনুমতি দিবে যাওয়ার জন্য তখনই উনি বিদেশ থেকে থাকার মানুষ উনি নয়। খালেদা জিয়ার সফর সঙ্গী হয়ে যারা যুক্তরাজ্যে গিয়েছিলেন তাদের কয়েকজন ইতোমধ্যেই দেশে ফিরে এসেছেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।
অর্থ পাচার মামলায় দণ্ডাদেশের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের আপিলের রায় আগামী 6 মার্চ ধার্য করেছেন আপিল বিভাগ। বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে এই মামলায় তারেক রহমানের বিরুদ্ধে হাইকোর্টের দেয়া 7 বছরের কারাদণ্ডের রায় স্থগিত করেন আপিল বিভাগ। একই সাথে তারেকের ঘনিষ্ঠ সহযোগী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে নিম্ন আদালতের দেয়া 7 বছরের কারাদণ্ড স্থগিত করা হয়। গত বছরের ডিসেম্বরে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে গিয়াসউদ্দিন আল মামুনের করা লিভ টু আপিলের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামুনকে আপিল করার অনুমতি দিয়েছিলেন আপিল বিভাগ। 2009 সালে সিঙ্গাপুরের অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুদক। তারেক রহমান ও তার পরিবারকে হেয় করতে এই মামলাটি করা হয়েছে। অভিযোগ তারেকের আইনজীবীর। দুদকের যে মামলা, সেই মামলার কোনো সাবস্টান্স খুঁজে পায় নাই এবং মোটামুটিভাবে অ্যাপিল বিভাগের সকল জাজ একমত হয়েছেন যে না, দুদকের কোনো মামলার সাবস্টান্স নাই এবং ফর্মাল জাজমেন্টের জন্য 6 মার্চ ওনারা দিন ধার্য করেছেন। চট্টগ্রামের সাতকানিয়ায় এলাকাবাসীর পিটুনিতে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ 5 জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। এক পক্ষের দাবি ডাকাতি করতে এসে 2 জন গণপিটুনিতে নিহত হয়েছে, অপর পক্ষের দাবি পরিকল্পিতভাবে 2 জনকে হত্যা করা হয়েছে। সোমবার রাতে অটোরিকশা নিয়ে চট্টগ্রাম সাতকানিয়ার ছনখোলা চূড়ামণি গ্রামে যায় কয়েকজন। অপরিচিত লোকজনদের ঘোরাফেরা দেখে মসজিদের মাইকে ডাকাত ঘোষণা দিয়ে তাদেরকে ঘিরে ফেলে গ্রামবাসী। এক পর্যায়ে গণপিটুনিতে ঘটনাস্থলেই নেজামুদ্দিন ও সালেক নামে 2 জনের মৃত্যু হয়। তবে স্বজনদের দাবি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এই হত্যাকাণ্ড। দলীয় পদপদবি না থাকলেও নিহত 2 জনই জামাতের রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছেন তারা। 2 জনের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনেরা। কাঞ্চনা নেজাম বললে তো সবাই চিনে, ওনাকে এখানে পর্যন্ত চিনে, তাহলে কেমনে ডাকাত বলে ওনাকে মারছে? এরকম একটা কেমনে হতে পারে? আমার মেয়ে আমার দেশ সময় ফোন করছে, কোথায় গেছে, খুলনানে গেছে, হয়তো আমার বলে গেছে 1:30 বিচার আছে, বিচারে যাবে। এই বিচারে যাওয়ার পরে এই ঘটনাটা ঘটছে। এরা পরিকল্পনা করে এর বিচারে নিয়ে ঘটনাটা ঘটছে। আমার ভাই ছবি দেখেন, আমার ভাই দাঁড়ে টুপওয়ালা মানুষ, উনি একজন জামাতের কর্মী, উনি একজন জামাতের ওখা। ওটা একটা ছাত্র লোক। এখানে সিটাঙ্গির যতগুলো আন্দোলন হচ্ছে, ছাত্র আন্দোলন 5 আগস্টের পর সবগুলো আন্দোলনের মধ্যে জড়িত। যারা জড়িত আছে তাদেরকে গ্রেফতার করে এবং সর্বোচ্চ শাস্তির পাশের ব্যবস্থা করার জন্য আমি প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ করছি। তাদেরকে সুনির্দিষ্ট বিচারে আনে তাদের ফাঁসি দাবি করছি। ঘটনার সময় গুলিবিদ্ধ 5 জনকে সরকারি এবং বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওখানে কি সমস্যা দেখতে গেছে, ওখানে গুলি খাইছে, মানে সিটা গুলি বলতেছে, মানে এলোপাতারি গুলি করতেছে। সম্পূর্ণ মাইকে বলে দিয়েছে, তারপর সবাই সতর্কভাবে হয়ে গেছে। তারপর ওরা বাঁচার জন্য যেভাবে পারছে এলোপাতারি গুলি করে এখান থেকে পালিয়ে যায়। 12টা সিঙ্গি নিয়ে আসছে ওনারা, সবার মুখোশ পরা, হাতে অস্ত্র। 9-10টা চেঞ্জি করে লোক এসেছিল। তো এই সন্দেহজনক মেঘে মসজিদের মেঘে এই এলাও দিচ্ছে যে ডাকাত ঢুকছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও 6টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার। পুরো ঘটনা তো বেশ কয়েকটা ভাগে বিভক্ত মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে যারা মারা গিয়েছে তাদের সাথে অস্ত্র আমরা পেয়েছি। আমরা দেখি বিষয়টা আরও তদন্ত করি, দেখে শুনে বুঝে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। প্রকৃত ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ ও প্রশাসন। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে উপদেষ্টা পরিষদের সভা। সকালে প্রধান উপদেষ্টা তেজগাঁওয়ের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, উপদেষ্টা পরিষদের সভায় সরকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। রমজানে বাজার পরিস্থিতি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপদেষ্টারা। নির্বাচন কমিশন থেকে এনআইডি সেবা সরিয়ে সিভিল রেজিস্ট্রেশন নামে আলাদা কমিশন করা নিয়ে আলোচনা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে। তবে এনআইডি নির্বাচন কমিশন সচিবালয় থেকে সরিয়ে নেয়ার বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি কমিশন। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। বলেন, এনআইডি কাঠামো শক্ত এবং
কিংবা ব্যাপ্তি বাড়ানো যায় কিনা তা নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ উদ্যোগ নিয়েছে। সেখানে এই বিষয় নিয়ে আলোচনা চলছে। নির্বাচন কমিশন থেকে এনআইডি সেবা সরিয়ে সিভিল রেজিস্ট্রেশন নামে আলাদা কমিশন করার বিষয়ে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগে বৈঠক অনুষ্ঠিত হয়। আমার কাছে জিজ্ঞাসা করা হচ্ছে যে এনআইডির কাঠামোগত অবস্থানটা আরো একটু ব্যাপ্ত করার জন্য, স্প্রেডটা আরো একটু বাড়ানোর জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, এটার ব্যাপারে ক্যাবিনেট ডিভিশন একটা উদ্যোগ নিয়েছে। সেই ক্যাবিনেট ডিভিশনে এই জিনিসটা আলোচনা চলছে। দুর্নীতি দমন কমিশনে ব্রিফ করছেন মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। সরাসরি সেখানে চলে যাচ্ছে এখন। পদোন্নতি দেওয়ার কোনো সুযোগ যদি থাকে না, কাউকে দেয় অথবা চুক্তি বাড়ায় বড় একজন কর্মকর্তা, সেক্ষেত্রে আপনারা কি করবেন আসলে? আচ্ছা, যদি এই ধরনের কিছু থেকে থাকে, আপনারা যদি আমাদেরকে সুনির্দিষ্টভাবে অবহিত করেন, সেই ক্ষেত্রে এই বিষয়টা আমরা দেখতে পারি। আপনারা আমাদেরকে দয়া করে জানান যে মামলা থাকা সত্ত্বেও কোনো ব্যক্তিকে এই ধরনের, তো একটা বিষয় এখানে থাকে যে মামলা হলেও যতক্ষণ পর্যন্ত না তার বিরুদ্ধে আসলে তদন্ত শেষে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল না করা হয়ে থাকে, তখন একটা এই ধরনের সুযোগ থাকে। কারণ এই ব্যক্তি কিন্তু তদন্ত শেষে যদি অব্যাহতি পেয়ে যান, কোনো কারণে যদি তার বিরুদ্ধে এই মামলা যদি প্রমাণিত না হয়ে থাকে, তখন একটা কিন্তু এখানে একটা সুযোগ থাকে। না না না, এটা তো আমরা শুরুতে বলেছি, আমরা সাধারণ আমাদের কাছে যদি সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তির বিষয়ে অনাপত্তিপত্র চেয়ে থাকে, আমরা কিন্তু মামলার বিষয়টা উল্লেখ করে দুর্নীতি দমন কমিশনের মামলার কথা আমরা বলছি, অন্য কোনো ফৌজদারি মামলার কথা আমরা বলছি না। ফৌজদারি মামলা, দুর্নীতি দমন কমিশনের রুজুকৃত কোনো মামলা থাকলে অবশ্যই সেটা আমরা সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করে থাকি। অনেক ধন্যবাদ। দুদক মহাপরিচালকের বক্তব্য শুনছিলাম সরাসরি। গণতান্ত্রিক পদ্ধতিতে উত্তরণে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাপিয়ে দেয়া ঠিক হবে না বলে মনে করেন বিশিষ্টজনরা। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দ্রুত আলোচনার উপর জোর দিয়েছেন। অন্যদিকে আইন শৃঙ্খলা সহ নির্বাচন কমিশনের সক্ষমতা বিবেচনায় এখনই স্থানীয় নির্বাচনের বিপক্ষে অধ্যাপক আনু মোহাম্মদ। তার মতে এতে সংকট আরও বাড়বে। আলমগীর স্বপনের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর পতন হয় ইউনিয়ন পরিষদ ছাড়া সব স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদেরও। এরপর থেকেই এসিল্যান্ড, ইউনো, ডিসি ও বিভাগীয় কমিশনারদের নেতৃত্বে চলছে স্থানীয় পরিষদগুলো। এই অবস্থায় স্থানীয় নাকি জাতীয় সংসদ কোন নির্বাচন আগে হবে এ নিয়ে অনেকটা দ্বন্দ্বে রাজনৈতিক দলগুলো। বিএনপি ও তাদের সমমনা দলগুলো আগে জাতীয় নির্বাচনের পক্ষে থাকলেও বিপক্ষে জামায়াত ও নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সমর্থক নেতারা। স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে সেখানে প্রকৃত জনপ্রতিনিধিদেরকে নিয়ে আসা উচিত। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। বিশিষ্টজনরা দুই নির্বাচনকেই গুরুত্বপূর্ণ মনে করলেও স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে আমলে নিতে বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভঙ্গুর প্রশাসন ও নির্বাচন কমিশনের সক্ষমতা। এখন সরকারের যে অবস্থা, তাদের দক্ষতা কিংবা প্রশাসনিক যে পরিস্থিতি এখন আছে, তাতে স্থানীয় নির্বাচনকে সংগঠিত করার সক্ষমতা আছে বলে আমার মনে হয় না। স্থানীয় সরকার নির্বাচনগুলো খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। এখন এটাও সত্য যে বিভেদ, বিশৃঙ্খল, ঐক্যের অনুপস্থিতির মুড নিয়ে এই নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে যাওয়াটা তো একটা খুবই কঠিন একটা কাজ। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর বলছেন, কোন নির্বাচন আগে হবে তা ঠিক করা উচিত রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের আনুষ্ঠানিক আলোচনার ভিত্তিতে। বিভিন্ন রাজনৈতিক কোয়ার্টার এক এক ধরনের অবস্থান তারা তুলে ধরেছেন, বাট আমি মনে করি এটা নিয়ে একটা জোরালো জাতীয় আলোচনা হওয়া দরকার। প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদ যারা আছেন, তারা এই জাতীয় আলোচনার মাধ্যমে এটা কোনো চাপিয়ে দেওয়া তা ঠিক হবে না। আওয়ামী লীগ সরকারের আমলে বিগত 3 সংসদ নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়নি, ভোট দিতে পারেননি ভোটাররা। এই প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনের গুরুত্ব বেশি বলে মনে করেন বিশিষ্টজনরা। সরকার এখন যেরকম আছে সেই অবস্থায় জাতীয় সংসদ নির্বাচন যেন একটা মোটামুটি ঠিকঠাক মতো হয়, সেই চেষ্টা করা উচিত। জাতীয় নির্বাচনটা প্রয়োজন হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক ভবিষ্যৎটা কিভাবে আগাবে, কারা এগুনোর পথগুলো নির্ধারণ করবে প্রতিনিধিত্বের জায়গা থেকে, এবং সেটার জন্য
ডক্টর হোসেন জিল্লুর বলছেন, সংকট নিরসনে জাতীয় ও স্থানীয় নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করা উচিত সরকারের। জাতীয় নির্বাচনের খুব জোরালো একটা রোডম্যাপ প্রয়োজন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরে এক অটো চালককে হত্যার প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী। সকাল থেকে 2 দফায় শ্রীপুরের নতুন বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নেয় বিক্ষুব্ধরা। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল, ছড়িয়ে পড়ে যানজট। নিহত লিটনের স্বজনরা জানায়, গতকাল বিকেলে মাস্টারবাড়ি এলাকায় তাকওয়া পরিবহনের মিনি বাসের সাথে লিটনের অটোরিকশার সংঘর্ষ হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে অটো চালককে খালি মিনি বাসটিতে তুলে নিয়ে হত্যা করে চালক ও হেলপার। শ্রীপুরের নতুন বাজার এলাকায় মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় মিনিবাসটি। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ করেন বিক্ষুব্ধরা। পরে বেলা 11:30টার দিকে থানায় মামলা হলে মহাসড়ক থেকে সরে যায় তারা। অটো আর তাকওয়া বাসের ড্রাইভারের মধ্যে সাইড নিয়ে অনেক তর্কাতর্কি হয়। এই তর্কাতর্কির কারণে তারপরে মাস্টারবাড়ি থেকে তাকওয়া ড্রাইভার সব যাত্রী নামাই দিয়া ওনাকে গাড়ির মধ্যে উঠাইছে। গাড়ির মধ্যে 4-5টা লোকে দৌড়ে হেন্দে লোক গাছে হারাইছে। এই কাউন্টারের সামনে গলা মাঝে ফেস আসছে। এই কাউন্টারের সামনে আসার পরে তাকওয়া ড্রাইভার থেকে রানিং গাড়ি থেকে ফালাই দিছে। জামালপুরে বাস পুড়িয়ে দেয়া সহ শিক্ষার্থীদের সড়ক অবরোধের প্রতিবাদে চলছে বাস শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট। সোমবার দুপুর থেকে বাস ও সিএনজি চলাচল বন্ধ থাকলেও আজ সকাল থেকে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। সড়কের নিরাপত্তা 2 মার্চ বাসে অগ্নিকাণ্ডের ঘটনার সাথে জড়িত এবং গতকাল বাস শ্রমিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে এই ধর্মঘট ডাকে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। এতে জামালপুরের সাথে সারা দেশের সড়কপথের যোগাযোগ বিচ্ছিন্ন। হঠাৎ ধর্মঘট ডাকায় চরম দুর্ভোগে যাত্রীরা। জানি না যাত্রী গাড়ি চলবে না, চললে তাহলে হয়তো আসতাম না। যে এসে যে রাস্তায় যে দুর্ভোগের ভিতর পড়ে গেছি। স্ট্যান্ডে এসে দেখি বাস চলাচল বন্ধ। আমি অফিসিয়াল কাজে যাচ্ছিলাম, তো এখন সিএনজিও চলতে দিচ্ছে না, যার কারণে আমার অফিসের কাজে খুব বিলম্বিত হচ্ছে। এই মুহূর্তে যে গন্ডগোলের জন্য গাড়ি ঘোড়া বন্ধ রয়েছে, এগুলা সমাধান না হওয়া পর্যন্ত আমরা গাড়ি ঘুড়ি চালাবো না। প্রশাসনের লোক আসছিল, আইসে এরা বলে গেছে, এরা নেতারা যে সিদ্ধান্ত নিছে এই সিদ্ধান্তের উপরেই শ্রমিকরা আছে এখন পর্যন্ত, এটা থাকবো। দেশের ফ্যাশন হাউসগুলো ট্রেন্ডের বিষয়টি মাথায় রেখে সাজিয়েছে ঈদ কালেকশন। ঝলমলে পোশাকে সবার মাঝে নিজেকে ফুটিয়ে তুলতে নতুন প্রজন্মের আগ্রহটা থাকে বেশি। এবারের ঈদকে সামনে রেখে রমজানের প্রথম থেকে জমে উঠেছে কেনাকাটা। ছেলেদের পোশাকে ওয়েস্টার্ন ধারা প্রাধান্য পেয়েছে, তবে এথনিক বা মোঘল আমলের স্টাইলিশ পোশাকও রয়েছে ক্রেতাদের পছন্দের তালিকায়। ঈদ মানেই নতুন জামা কেনার ধুম, আর তা হতে হবে ট্রেন্ডি ফ্যাশনের। এবার ঈদের ছেলেদের পোশাকে এগিয়ে আছে ওয়েস্টার্ন এবং এথনিক পোশাক। ফ্যাশন প্রেমীদের জন্য পোশাকের নকশা আনা হয়েছে একটু রাজকীয় ঢং। দোকানিরা বলছেন, প্রতিটা কালেকশনেই ফেব্রিক সিলেক্ট করার সময় সবার আগে মাথায় থাকে কাস্টমারের লুক এবং কমফোর্টের বিষয়টি। ভাবতে হয় আর্থিক দিকটি নিয়েও। এগুলো আমরা কপিটা নিয়ে আসি, কপিটার হচ্ছে 1:1 গ্রেড কপি বলি এগুলোকে আমরা, যেগুলো হচ্ছে মানে খুবই রিজনেবল প্রাইসে আমরা চেষ্টা করি দেওয়ার, একদম অরিজিনালের মতন হুবহু কোয়ালিটি নিয়ে আসতে চেষ্টা করি। পাঞ্জাবির সাথে পরার জন্য স্যান্ডেল দেখি, স্যান্ডেল শু টাইপের কিনবো, হয়তো দেখা যাক, এখনো আসলে সিদ্ধান্তভাবে নেই। আমাদের পাঞ্জাবিটা 2 ক্যাটাগরিতে হয়, একটা গ্লিডেড গ্লাক্স যেটা আমি বললাম যে প্রিমিয়াম সেগমেন্টের যেটা, আর একটা হচ্ছে রয়্যাল ডেলিগেসি। রয়্যাল ডেলিগেসিটা হয়ে থাকে যে আপনি নর্মালি ইউজ করবেন, কিন্তু এটা হয়ে থাকে হচ্ছে অনেক কমফোর্টেবল এবং সব জায়গায় পরে যাওয়ার মতো পাঞ্জাবিটা। আর নতুন পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা না হলে যেন পুরো সাজটা অসম্পূর্ণই থেকে যায়। আর এবারও নিত্য নতুন ডিজাইনের জুতার পসরা বসেছে নামি দামি সব ব্র্যান্ডের শোরুমে। পাঞ্জাবির সঙ্গে পরার জন্য বরাবরই কলাপুরি ও নাগরা পছন্দের তালিকায়, তবে এখন লোফার ও স্নিকারও পরেন অনেকে। ছেলেদের ফ্যাশনে প্রাধান্য পেয়েছে হাতঘড়িও। স্ন্যাকার জাতীয় জুতা এবং এই আপনার একটু বড় ওভার সাইজ এরকম আর কি পোশাকের সাথে মানানসই আর কি। বিভিন্ন ধরনের পাঞ্জাবি ঘুরে ঘুরে দেখলাম, যেহেতু কেবল রোজার শুরু, পাঞ্জাবিটাই দেখা হয়েছে। আর সেই সাথে জুতা, জিন্স বা এবার যেহেতু গরমের মধ্যে ঈদটা পড়ছে, সো এই গরমের মাথায় রেখেই হচ্ছে জিনিসগুলো কেনাকাটার চিন্তা ভাবনা করতেছি।
বৈচিত্র্যময় রং নির্বাচন করার পাশাপাশি ট্রেন্ডি সব মোটিভে ঈদের ফ্যাশন কালেকশন সাজিয়েছে বিভিন্ন ব্র্যান্ড ও ফ্যাশন হাউসগুলো। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ব্যাংকের পরিচালনা পর্ষদে চাইলেই যে কেউ বসতে পারবেন না, এই বিষয়ে নীতিমালা তৈরি করা হচ্ছে, জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সকালে ব্যাংকিং খাত পুনরুদ্ধার বিষয়ক সেমিনারে তিনি এই তথ্য জানান। ব্যাংক খাতের সম্পদ উদ্ধারে টাস্কফোর্স কাজ করছে উল্লেখ করে গভর্নর বলেন, যে উদ্যোগই নেওয়া হোক না কেন বাস্তবায়নে কয়েক বছর সময় লাগবে। সঠিক নীতির চর্চা শুরু হলে IMF এর ঋণের কোনো প্রয়োজন হবে না। ব্যাংকগুলোকে সঠিক তথ্য প্রকাশ করার আহ্বান জানিয়ে বলেন, ঝুঁকিতে পড়লেও নিরীক্ষা প্রতিবেদনে কারসাজি করা যাবে না। এজেন্ট ব্যাংকিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান তিনি। বলেন, 50% এজেন্টকে অবশ্যই নারী হতে হবে। ডিসেম্বরের আগে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন ফিরে আনা হবে বলে জানান তিনি। ক্যাপিটাল শর্টফল এটা তো থাকবে অনেকগুলো ব্যাংকেরই, এবং এটাকে আমাদের গ্র্যাজুয়ালি এটাকে এলিমিনেট করতে হবে। এটা আমরা যেটা কোয়ান্টিটেটিভ কিছু এক্সারসাইজ করে দেখেছি, মিনিমাম 3 থেকে 5 বছর তো লাগবেই ফর দ্য উইক ব্যাংক, ইভেন উইথ সিস্টেমিক ইনজেকশন অফ ক্যাপিটাল ফ্রম দ্য গভর্নমেন্ট, তারপরেও লাগবে। রমজানে বাজার স্থিতিশীল রাখতে বেশ কিছু নিত্যপণ্যের উপর ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে এনবিআর। এসব পণ্যের মধ্যে রয়েছে সরিষার তেল, আটা, ময়দা, ডাল, এলপি গ্যাস, বিস্কুট, লবণ ও গরম মশলা। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী বছরের 30 জুন পর্যন্ত উৎপাদন পর্যায়ে রেপসিড অয়েল ও ক্যানোলা অয়েলের উপর ভ্যাট অব্যাহতি থাকবে। তবে সরিষা তেলের ক্ষেত্রে কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। শর্ত সাপেক্ষে এলপি গ্যাস ও প্রাকৃতিক গ্যাসেও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দিয়েছে রাজস্ব বোর্ড। অবশ্য যারা নিজেরা আমদানি করে ভোক্তার কাছে বিক্রি করেন তারা ভ্যাট অব্যাহতির সুবিধা পাবে না। ভ্যাট সুবিধা পেতে বেশ কিছু শর্ত মানতে হবে। এর মধ্যে রয়েছে ভ্যাট নিবন্ধন, চালান ইস্যু, সব ধরনের রেজিস্টার সংরক্ষণ, মাসিক ভ্যাট রিটার্ন দাখিল। ভোজ্য তেলের সমস্যা থাকলেও সবজির দাম বাড়েনি বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। সচিবালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি জানান, পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য আমদানি করা হয়েছে, সরবরাহে ঘাটতি নেই। কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে 3 গুণ জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা। ডিসেম্বরে হাইমচরের মেঘনায় ডুবে যাওয়া এমভি আলবাখেরা সারবাহী নৌযান দুর্ঘটনায় নিহত 6 জন শ্রমিকের পরিবারকে চেক হস্তান্তর করা হয়। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে 2 লাখ এবং আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে 3 লাখ টাকার চেক দেওয়া হয়। পর্যাপ্ত পরিমাণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আসছে, এই কারণে আপনারা এখন দেখছেন যে বাই দ্য গ্রেস অফ আল্লাহ এখন পর্যন্ত একেবারে আকাশচুম্বী কোনো দাম হয়নি। কিছু কিছু ভেজিটেবলের দাম আমরা জানি, কারণ আমরা বাজার থেকে কিনি, বেগুন, তারপরে আরেকটা কি লেবু, শশা, এটা প্রতি বছরই এরকম করে। সাদিক আগ্রর ইমরানের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় 133 কোটি টাকার মানি লন্ডারিং এর অভিযোগে মামলা করেছে সিআইডি। দুপুরে তাকে মহানগর দায়রা জজ আদালতে তোলা হয়। এর আগে সোমবার রাতে ইমরান হোসেনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সিআইডি জানায়, সাদিক আগ্রর বিরুদ্ধে চোরাচালান, প্রতারণা, জালিয়াতির মাধ্যমে সরকারি বিধি লঙ্ঘন করে অনুমোদনহীন ব্রাহ্মা জাতের গরু আমদানির অভিযোগ রয়েছে। এছাড়া ভুটান ও নেপাল হতে চোরাচালানের মাধ্যমে আনা ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রয় করার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইউরোপের দেশগুলোতে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন রেকর্ড সংখ্যক বাংলাদেশি। ইউরোপীয় ইউনিয়নের আশ্রয় সংস্থা EUA এর প্রতিবেদনে বলা হয়, 2024 সালে 43,236 জন বাংলাদেশি আশ্রয়ের আবেদন করেন। ইউরোপের দেশগুলোয় 2023 সালে আবেদন করেছিলেন 23,000-এর বেশি বাংলাদেশি। প্রতিবেদনে বলা হয়, গেল বছর মোট আবেদনের মাত্র 4% গ্রহণ করা হয়েছে। তবে আশ্রয় প্রার্থী বৃদ্ধির কারণ উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। ইউরোপের দেশগুলোর মধ্যে আশ্রয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় ইতালি। গেল বছরই 33,000-এর বেশি বাংলাদেশি দেশটিতে আশ্রয় পাওয়ার আবেদন করেন। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর, দুবাইয়ে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত অস্ট্রেলিয়া। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অজিরা। কিছুক্ষণ পর ব্যাট করতে মাঠে নামবে তারা। এবার ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র। ভলোদিমির জেলেনস্কির সাথে তুমুল বাকবিতণ্ডার পরই এই সিদ্ধান্ত নিলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে চরম অপমানিত হলেও শান্তি প্রতিষ্ঠায় এখনও যুক্তরাষ্ট্রকে পাশে চায় জেলেনস্কি। এদিকে আবারও জেলেনস্কির অকৃতজ্ঞ বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের প্রত্যাশা, বাস্তবতা মেনে শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসবে কিয়েভ।
রাশিয়ার বিরুদ্ধে 3 বছরের যুদ্ধে ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পেলেও এখন বদলে গেছে পরিস্থিতি। যুদ্ধ বন্ধে ইউক্রেনের উপর রীতিমতো চাপ তৈরি করছেন ট্রাম্প। গত শুক্রবার হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের কাছে চরম অপমানিত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই ঘটনার রেশ না কাটতেই এবার ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছে মার্কিন প্রশাসন। আমার মনে হয় জেলেনস্কির আরও কৃতজ্ঞ হওয়া উচিত। আমরা তাদের কঠিন সময়ে পাশে থেকেছি, ইউরোপের চেয়ে অনেক বেশি সহায়তা করেছি, অথচ ইউরোপের উচিত ছিল আমাদের চেয়ে বেশি দেয়া। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের দাবি বাস্তবতা মেনেই যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। শান্তিপূর্ণ সমাধানে ইউক্রেনকেও এগিয়ে আসার আহ্বান তার। প্রেসিডেন্ট অনেক বেশি বাস্তববাদী দৃষ্টিভঙ্গিতে বিষয়টি পর্যালোচনা করছেন। এটি চিরকাল চলতে পারে না। আমরা এই যুদ্ধের জন্য চিরকাল অর্থায়ন করতে পারি না। কাজেই আমাদের এই যুদ্ধের একটি শান্তিপূর্ণ সমাধান দরকার। আপনি যদি প্রকৃতপক্ষেই নিরাপত্তার নিশ্চয়তা চান, আপনি যদি চান পুতিন আর কখনো ইউক্রেনে আক্রমণ করবে না, তবে আপনাকে আমেরিকানদের অর্থনৈতিক উন্নতিতে ভূমিকা রাখতে হবে। এদিকে এখনো আশা ছাড়ছে না ইউক্রেন। দেশটির পার্লামেন্ট থেকে দেয়া এক বিবৃতিতে দাবি করা হয় ইউক্রেনের মানুষও শান্তি চায়। শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ভূমিকারও প্রশংসা করা হয় ওই বিবৃতিতে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে ইউক্রেনের স্থিতিশীলতা নিশ্চিত করতে চান ভলোদিমির জেলেনস্কি। আমরা ইউক্রেনকে রক্ষার জন্য সম্ভাব্য সকল পদ নিয়ে কাজ করছি, আর আমাদের প্রথম লক্ষ্যই হচ্ছে নিজেদের অবস্থানে অনড় থাকা, যাতে শান্তিপূর্ণভাবে যুদ্ধ বন্ধের কূটনৈতিক সমাধানের পথ তৈরি হয়। আমরা অন্তহীন যুদ্ধ চাই না, বরং শান্তি চাই, আর আমাদের নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন। ইউরোপ ও আমেরিকাকে সাথে নিয়ে ইউক্রেনের স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। এদিকে রাশিয়ার অভিযোগ শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী নয় জেলেনস্কি। ক্রেমলিন জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে মস্কো। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বর্ধিত শুল্ক কার্যকর করা হলে যুক্তরাষ্ট্রের উপর পাল্টা কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কানাডা এবং মেক্সিকো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর এমন হুঁশিয়ারি এলো দেশ দুটির তরফ থেকে। এর আগে ট্রাম্প জানান আজ থেকে কার্যকর হবে কানাডা ও মেক্সিকোর উপর বর্ধিত 25% শুল্ক আরোপ। গেল মাসে কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর 25% শুল্ক আরোপের নির্বাহী আদেশ জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে এই ইস্যুতে চলছে তোলপাড়। প্রেসিডেন্টের আদেশ বাতিল করতে তোড়জোড় শুরু করে অটো এবং মেক্সিকো সিটি। তবে এবার সাফ ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের, মঙ্গলবার থেকেই কার্যকর হবে বর্ধিত 25% শুল্ক। তবে কানাডার তেল ও জ্বালানি পণ্য এই শুল্কের আওতায় পড়বে না, জানান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের 60% আসে কানাডা থেকে। অনেকে আমাকে বলেছিলেন এপ্রিলের শুরুতে এই শুল্ক কার্যকর করতে, কিন্তু আমি তা নাকচ করে দিয়েছি। আমি আরো 1 মাস সময় নষ্ট করতে চাইনি, তাই মঙ্গলবার থেকেই মেক্সিকো এবং কানাডার উপর 25% শুল্ক আরোপ কার্যকর হবে। ট্রাম্পের এমন সিদ্ধান্তের পর স্বভাবতই ক্ষুব্ধ মেক্সিকো, কানাডা। যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্কের উপর ঘোষণা দেয় দেশ দুটি। মাদক পাচারের যে অভিযোগ আনা হয়েছে কানাডার বিরুদ্ধে, তার কোনো ভিত্তি নেই। এই শুল্ক ঠেকাতে আমরা প্রচেষ্টা চালিয়ে যাব, কিন্তু তার উপর যদি যুক্তরাষ্ট্র আমাদের উপর বর্ধিত শুল্ক আরোপ করে, আমরাও প্রস্তুত আছি। একই ধরনের শক্তিশালী জবাব দেয়া হবে কানাডার তরফ থেকে। যুক্তরাষ্ট্র কি করবে সেটা তাদের উপর নির্ভর করছে। তারা যদি কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে আমরাও পাল্টা ব্যবস্থা নেব। এরই মধ্যে আমরা নিজেদের পরিকল্পনাও তৈরি করে রেখেছি। ট্রাম্পের অভিযোগ, ভয়ঙ্কর মাদক ফেন্টানিল তৈরি করা হয় মেক্সিকোয়, এরপর সেটি কানাডা হয়ে পাচার করা হয় যুক্তরাষ্ট্রে। অবৈধ অভিবাসী এবং মাদকের প্রতিক্রিয়ায় বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত ট্রাম্পের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। গাজায় যুদ্ধবিরতির মধ্যেই হামলা চালালো ইসরায়েল। দক্ষিণাঞ্চলে 2 জনের প্রাণ গেছে। সোমবার রাফায় ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী, সেখানে মৃত্যু হয় 2 জনের। খান ইউনিসেও হেলিকপ্টার থেকে গোলা ছোড়ে সেনারা, আহত হয় 3 জন। তাদের বিরুদ্ধে নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেল আবিব। সোমবার অনুষ্ঠিত হয় নিহতদের জানাজা। যুদ্ধবিরতি চলাকালে এই হামলায় আবারও আতঙ্কিত ফিলিস্তিনিরা। এছাড়া ত্রাণ প্রবেশে বাধার কারণেও তীব্র সংকটে গাজাবাসী। গাজায় প্রথম ধাপে যুদ্ধবিরতি শেষে এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে সময়সীমা। দখলকৃত পশ্চিম তীরেও চলছে হামলা, ধরপাকড়।
এই ছিল দুপুরের বাংলাদেশে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।